বিএনপি চেয়ারপারসন এখন এসে হ্যাঁ পক্ষে বলছেন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন, এবং জামাতের আমির যেটি বলছেন যে চাপে পড়েই তিনি আসলে এটা করছেন, আপনি কিভাবে না, বুঝছেন? চাপ কে দিয়েছে? যদি কেউ চাপ দিয়ে থাকে তাহলে তো হ্যাঁ ভোট ক্ষতিগ্রস্ত হলো। চাপ দেওয়া মানেই হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করা, নির্বাচনে প্রভাব বিস্তার করা মানেই হচ্ছে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা। বলে জামাতের আমিরকে বলতে হবে তারেক রহমানকে কে চাপ দিয়েছে, কার চাপে উনিটা বললেন। এবং যদি কেউ চাপ দিয়ে থাকে তাহলে সে অবশ্যই নির্বাচন অশুভ প্রভাব বিস্তার করেছে গণভোটে, এবং সেটা বিধিমালার লঙ্ঘন। এবং বিধিমালা লঙ্ঘন হলে গণভোট বিতর্কিত হবে। গণভোটের যে আহ, নিরপেক্ষ থাকার কথা চরিত্র, সেটা বিতর্কিত হবে, কারণ চাপ দিয়ে তো কাউকে হ্যাঁ বলানোর কথা না। হ্যাঁ তো স্বতঃস্ফূর্ত ভাবে বলার কথা স্বেচ্ছায়। ফলে জামাতের আমির কিন্তু বলে ফেললেন যে কে বা কারা চাপ দিচ্ছে, কারা চাপ দিচ্ছে নিশ্চয়ই উনি জানেন, ওনার সামনে চাপ দিয়েছে নিশ্চয়ই, তাই না? হুম। এখন এটা তো ওনাকে বলতে হবে। জি, চাপ দিলে বা সেটি একটা অপরাধ যেটি বলছেন আপনি, সেখানে তো একটা দ্বৈত চাপ অবস্থান দিলে আমরা অপরাধ দেখতে না, পাচ্ছি। চাপ দিলে বিধিমালা লঙ্ঘন। চাপ বিধিমালা দিলে লঙ্ঘন। বিধিমালা লঙ্ঘন, আচ্ছা, মানে অপরাধ না। আরেকটা বিধিমালা লঙ্ঘনের জায়গায়, চাপ ঠিক বলবো না, কিন্তু আরেকটা বিধিমালা লঙ্ঘনের জায়গায় যেটি দেখলাম, নির্বাচন কমিশন বলল সরকারের কেউ প্রচারণা চালাতে পারবে না, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা করতে পারবেন না, কিন্তু তারা এত করে আসলেন এবং একদম খোদ ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা উঠান বৈঠক নানান রকম প্রচারণা চালালেন। প্রফেসর আলী রিয়াজ তিনি ব্যাখ্যাও করলেন যে হ্যাঁ এর পক্ষে যদি গণভোটে সরকার থাকে তাতে আইনগত কোনো বাধা নাই, তাতে নৈতিকও কোনো বাধা নেই। তারা আইনজীবীদের সাথে বিচারপতিদের সাথে নাকি কথাও বলেছেন এই বিষয়ে, এবং তারা নিশ্চিত হয়ে বলছেন বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল যে এটি বিধিমালার লঙ্ঘন, নির্বাচন দণ্ডনীয়। কমিশন কিছু জানে নাই। চিঠি দিয়ে নির্বাচন বললো না কমিশন যে কিন্তু কিছু শাস্তিযোগ্য জানায় নাই। অপরাধ। নির্বাচন কমিশনের সামনে একটা আইন আছে, যে আইনটা হ্যাঁ, আগেই বানানো, সে আইনে যা লেখা আছে নির্বাচন কমিশন সেটা মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ। এখন কেউ যদি বলে আমি বিচারপতির সাথে কথা বলেছি, এর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলেছি, আইনের বইটা একটু পড়লেই তো হইতো। এই সরকারে তো আইন জানা লোক আছেন একাধিক, তারা একটু পড়লেই পারতেন। এটা তো খুব স্বাভাবিক। নির্বাচন কমিশন কিন্তু কোনো নতুন কথা বলে নাই, যা লেখা আছে সেটা মনে করিয়ে দিয়েছে। এই শাস্তির বিধান, এই যে এটা যে অন্যায়, জরিমানার বিধান, এটা তো ওখানে লেখাই আছে, এটা তো তাহলে নতুন আমার কিছু দুইটা না। প্রশ্ন, এই দ্বৈততাটা মানে এই যে দ্বৈততা, এই দ্বৈততা এটা কেন হলো এক, এবং এই যে হলো এতদিন ধরে যে প্রচারণা চালানো হলো, তাহলে এটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয় কিছু কি করা হবে, তাদেরকে কোনোভাবে কোনো বিধানের আওতায় আনা যাবে যারা করলেন? না, কিছু করা হবে কিনা এটা আমি কেমনে বলবো? এটা বলতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যেহেতু সবাইকে মনে করিয়ে দিয়েছে এটা অন্যায়, তাহলে যারা অন্যায় করেছে তাদের শাস্তিরও বিধান থাকা উচিত। এখন সেই আছে বিধানও তো। ওখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য সরকার নাকি এখন ব্যস্ত হয়ে এই আইন সংশোধন করছেন। তো আগে অপরাধ করে পরে আইন সংশোধন করা, এটা করা যায়? ধরেন আপনি একটা লোক খুন করে আসলেন, তারপর মৃত্যুদণ্ড বাতিল করলেন, এটা করা যায়? আইন তো ওনারা ভালো জানেন, আমরা জানি না, কিন্তু আইনের যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে, সেখানে তো আমরা ফ্যাসিবাদের বাইরে কোনো আচরণ দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট আচরণই তো আমরা আবারও দেখতে পাচ্ছি আইনের ব্যবহারের ক্ষেত্রে। একই মামলায় একজন সাংবাদিক গ্রেপ্তার হয়ে চলে গিয়েছেন কারাগারে, আর বাকিরা ঘুরে বেড়াচ্ছেন এবং সেই রকম ভাবে কথাবার্তা বলছেন। আবার অন্যদিকে এই মামলাটা করা হয়েছে একজন সাংবাদিককে আগে আটক করে পরে মামলা হয়েছে। ওনারা আটক করার সময় জানতেন একটু পরে মামলা হবে, ফলে এইসব জিনিস তো হচ্ছে অহরহ। ফলে এটাও হতে পারে এই আইনটা সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে আবার একটা দায় মুক্তিও দিয়ে দিবে, দিয়ে আবার এটা গণভোটে ঢুকাই দেওয়া যেতে পারে যে এই প্রশ্নটা গণভোটে ছিল না, এখন আমরা গণভোটে দিয়ে দিলাম। গণভোট নিয়ে প্রচারণা করা যাবে নাকি যাবে না? কারণ এই গণভোটের মধ্যে একটা আইন আছে, সেটা বলা হয়েছে, একটা প্রচারণার মধ্যে একটা লেখা আছে যে আপনারা যদি গণভোট দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। আমি গণভোট দিচ্ছি তাহলে কিভাবে? গণভোটের বিধান চালু করার জন্য গণভোট দিচ্ছি? ব্যাপারটা কোনো অদ্ভুত কথাবার্তা। তো এরকম আছে তো ওখানে। তো আসলে কিছু বলার নাই। ওই পরশুরামের একটা গল্প পড়েছিলাম, সে পরশুরামের গল্পটার মধ্যে ছিল এরকম যে কবিরাজের কাছে রোগী যায়, তো কবিরাজ নানান সিমটমের কথা বলে। তো বললে রোগী বলে যে না এটা তো নাই, তখন কবিরাজ বলে আছে, জানতে পারো না। তো এই গণভোটটা এরকম হয়েছে, সবকিছু এটার ভিতরে আছে, শুধু জনগণ আছে কিন্তু জানতে পারে না। হ্যাঁ, এই এই জানতে পারে না, এটা আবার জেড দিয়ে বানান করেছিল। হ্যাঁ, তো এটা পরশুরামের গল্প, রাজশেখর বসুর। এটা খুবই বিখ্যাত গল্প, যে কবিরাজের কাছে, ডাক্তারের কাছে যে গিয়েছে আর কি। সে ডাক্তার নানান সিমটমের কথা জিজ্ঞেস করে, যে তোমার কি পেট ভুটভুট করে, তোমার কি বাতকর্ম হয়, তোমার কি মাথা ঘুরায়, তোমার কি শিন শিন করে, পিন পিন করে, এগুলো জিজ্ঞেস করে আর কি। তখন রোগী মাথা নেড়ে বলে না না এটা তো নাই। তখন বলে আছে, জানতে পারো না। মানে আছে কিন্তু আমরা জানতে পারি না। তো ওইরকম প্রথমে এটা আইনের মধ্যে ছিল, কিন্তু নির্বাচন কমিশন জানতে পারে নাই।
জানতে না পারার কারণে দেরি করেছে। তারপরে যখন এটা দিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে সরকারও যেটা আছে জানতে পারে নাই। তখন এই যে দুই পক্ষই যে জানতে পারে নাই, এই জন্য এখন জানাজানি হয়ে গেছে। সেই জন্য এখন তারা আইনটা বদলাবে, কিন্তু সেটাও আবার আমরা কি আইন বদলাবে বা সংশোধন করবে, আজকে কিন্তু দেখলাম পত্রিকা সমকালে, আমি সেটা দেখে বলছি এটাও আবার আমরা জানতে পারছি না। এখন এটা করে ফেলার পরে আবার এটা এরকম হয়তো লুকিয়ে থাকবে আইনটা, আবার কেউ লঙ্ঘন করলে আবার নির্বাচন কমিশন বলবে যে এটা কেন করলেন, তখন আবার হয়তো সংশোধন হবে। মানে এইটা একটা ছেলে খেলা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এত আইন না অবুঝ। জানাটা আবার তো কোনো, আপনিও বলছিলেন যে এখন আইন সংশোধন করাটা এবং তারপরে তার আগেটা, মানে আইন না জানা তো আর কোনো ডিফেন্স না। মোস্তাফিজ, আপনার কাছ থেকে এটা এটা জানতে চাই যে নির্বাচন কমিশন এখন এসে মনে করিয়ে দিল, কারণ বিষয়টা আগেই ছিল, স্পষ্ট করছিলেন ডাক্তার আব্দুল নতুর স্যার যে এটা তো আইনে আগেই ছিল, মনে করিয়ে দিল, আইনের লঙ্ঘন যে তাহলে হলো, এটার কি কোনো প্রতিকার থাকবে? রাষ্ট্রীয় টাকা খরচ করে, মানে লঙ্ঘনটা হলো যেটি সেটা রাষ্ট্রীয় টাকা খরচ করেই সরকারি কর্মকর্তারা, সরকারি উপদেষ্টার প্রচারণা চালাবে। নির্বাচন কমিশন তো আসলে ভয় পেয়ে গেছে, তারা বুঝতে পারছে যে ভবিষ্যতে যদি কেউ মামলা টামলা করে তাহলে তো এটা তো আসামি হয়ে যাবে। তো পরে দেখছে যে না, এটা যদি আমরা একটা ফর্মালি যদি প্রোটেস্ট না করি, তাহলে আমাদের এতে থাকবে যে এইরকম একটা মানে আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন নিশ্চুপ ছিল। আগেও যেমন বহু ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন নিশ্চুপ ছিল। তো সেই তালিকার মধ্যে এই কমিশনও যুক্ত হয়ে যাবে। তো সেই ভয় থেকেই তারা দ্রুত বেগে একটা এ করলো। নতুবা আমরা কিন্তু বলছিলাম যে এটা কেমন কথা হলো যে আহ, প্রধান উপদেষ্টা নিজে হায়ের পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, উপদেষ্টারা নেমে গেলেন, একটা কমিটিও করা হলো, সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে যে হায়ের পক্ষে বলতে হবে, ব্যাংকগুলোকে বলা হচ্ছে হায়ের পক্ষে তাদের বিজ্ঞাপন দিতে হবে। তো এটা কেমনে হয়? রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো এরা তো নিরপেক্ষ থাকবে নির্বাচনের সময়, সে হা না হোক অথবা জামাত বিএনপি নির্বাচন হোক, যে কোনো নির্বাচনেই মানে রাষ্ট্র প্রশাসন নিরপেক্ষ থাকবে, এটাই হচ্ছে বিধান। এটার জন্য তো এত আইন কানুন বোঝার দরকার নেই। তো সেটা বলে যে না, এটা নাকি এমন একটা আইন করা হয়েছে যে সেখানে হা ভোটের পক্ষে পুরো রাষ্ট্র নেমে যাবে, আর যারা না বলবে তারা হবে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, না ইত্যাদি ইত্যাদি। তারপরে কি যেন একটা ফতোয়া দিল দেখলাম শফিকুর রহমান, যে আজাদি না গোলামি, না হলে গোলামি হবে। তাইলে আমি মানে গোলামি হব, ফ্যাসিবাদের দোসর হব, আওয়ামী দোসর হব, তাহলে সেটা তো একেবারে কিল করে ফেলা উচিত। একটাই থাকবে, হাতে ভোট দিতেই হবে এবং বাধ্যতামূলক। আপনি দেখবেন যে আহ উত্তর কোরিয়ায় নাগরিকদেরকে একজনই প্রার্থী থাকে, কিন্তু তারপরে ভোট দিতে হয়। এবং শুধু ভোট দিলে হবে না, ভোট দেওয়ার পরে বাইরে এসে, কেন্দ্র থেকে বাইরে এসে হাত তুলে তাদেরকে আবার স্লোগান দিতে হবে, মানে উল্লাস প্রকাশ করতে হবে। সেই উল্লাসের মধ্যে যদি কারোর বডি ল্যাঙ্গুয়েজে বা মুখভঙ্গিতে প্রকাশ হয় যে সে জোরপূর্বক এটা হাসতেছে বা আনন্দ প্রকাশ করতেছে, তাহলে আবার সাথে সাথে তার আবার দণ্ড হবে। তো এইরকম একটা কঠিন অবস্থা, এই গণভোটটা অনেকটা উত্তর কোরিয়ার মডেলের নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যে এই গণভোটে হা দিতেই হবে এবং এই হার পক্ষে কে কত বেশি সোচ্চার হবে। এই যে বিএনপি আস্তে আস্তে বললো না, কেন এতদিন পরে বললো কেন, আর বললো কম বললো কেন, আচ্ছা পরশুদিন বললো তরশুদিন বলেনি কেন, শনিবার বলছে বৃহস্পতিবার বলেনি কেন? তার মানে ওই যে উত্তর কোরিয়ার দিকে নিয়ে যাইতে, মানে আপনাকে বলতেই হবে, আপনাকে হার পক্ষে থাকতেই হবে, এইরকম একটা মানে চিন্তাধারা। এটা তো এক ধরনের ফ্যাসিবাদ। তা আপনি একদিকে গণ মানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদের নির্বাচনটা করতেছেন, আর গণভোটটাকে আপনি একেবারে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন কেন? এইটা আমার ধারণা যে মানে নির্বাচন কমিশন তো ধরেন আমার মতন তার নির্বুদ্ধ টাইপের লোকজন নাই, অনেক মেধাবী লোকজন সেখানে। তো তাদের টনক নড়ে গেছে যে হাই হাই, আমরা তো ফেসে যাব। সেই জন্য তড়িঘড়ি করে তারা এটা দণ্ডনীয় যে হায়ের পক্ষে বা অবস্থান নেওয়াটা বলাটা, সে কারণে তারা ওই বিধিবিধানের কথা বলে এখন চুপ করে বসে আছে। এখন কে এই আইনটা লঙ্ঘন করলো, কে দণ্ড করলো, দণ্ড তো হয়ে গেছে অলরেডি, দণ্ড দিয়ে কয়েকটা অ্যাকশন দেখলে না বুঝতাম, কিন্তু এখন সেই অ্যাকশনটা করবে না। তারা বলবে না আমরা তো বলেছি, আমরা তো বলেছি, মানে আপনার আমি ইয়ে থাকলাম, দায় মুক্ত থাকলাম। তো এই ধরনের একটা মানে ভোগলাবাজি চলতেছে, সোজা কথা। এটা খুবই মানে দুঃখজনক। জি, আমি মানে
পাল্টাপাল্টি নাম উল্লেখ না করে বিএনপি জামাতের বিরুদ্ধে বা জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এটাও একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন যারা আসলে এতদিন জামাতের সাথে জোট হয়েই গিয়েছিল, কারণ সেখান থেকে বেরিয়ে আসলো, সেই ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলছেন, ডক্টর আব্দুল নতুন আপনার কাছ থেকে একটু শুনি এটা, যে তিনি যেটি বলছেন যে জামাত মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকা ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে কিন্তু গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, আসলে কি কালা কিছু হ্যাঁ ডাল মে? আমরা মার্কিন মানে দূতাবাসের মধ্যেও অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড কথোপকথনের কিছু অংশ শুনেছি, লিক হয়েছে, ওয়াশিংটন পোস্টে পড়েছি। আসলে কি ডাল মে কুছ কালা হ্যায়? না, সেটা তো যেটা শুনেছেন সেটা তো জামাতের সাথে বৈঠক না। হুম যেটা হুম। শুনেছেন কিন্তু সেটা জামাতকে নিয়ে বৈঠক, জামাত প্রসঙ্গে কথা বলা জামাতকে হয়েছে। নিয়ে। এখন আপনি ধরেন আপনি একজন নারী সাংবাদিক, ওখানে কয়েকজন নারী সাংবাদিক ছিল, সেরকম আপনিও যদি দাওয়াত পেতেন, আপনার সামনে বাকি নারী সাংবাদিক এবং কয়েকজন নাকি পুরুষও ছিলেন এখানে শুনেছি, হুম সাংবাদিকদের সাথে আড্ডার ছলে আলাপ হয়েছে, কেউ একজন সেটা রেকর্ড করেছেন। তো এইটা তো গোপন আলাপনা, গোপন মিটিংও না, একটা আলোচনার মধ্যে আড্ডা হচ্ছে, আড্ডার মধ্যে একজন তার মতামত দিচ্ছেন। এটা কি এমবাসির অফিসিয়াল মতামত নাকি এটা তার ব্যক্তিগত কথাবার্তা, এটা তো কোথাও বলা নাই, তাই না? ওখানে একটা আড্ডা হচ্ছিল যতদূর আমি বুঝেছি, এবং সেখানে এরকম কি আর আড্ডা হয়? বন্ধুদের আড্ডার মতো আড্ডা তো না, এটা তো পারপাসফুল আড্ডা যদি হয়ে থাকে, না, তাই নাকি? আড্ডা অনেক পারপাস থাকতে পারে। কেন? কেউ দাওয়াত দিয়েছে, ওখানে আড্ডা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে একজন কিছু কথা বলছে, আরেকজন রেকর্ড করছে। আমার তো শোনার ইচ্ছা ছিল যে এই সাংবাদিকরা ওইখানে কি কথা বলেছেন, নিজেদের রেকর্ডটা ছাড়েন নাই কেন? ওনারা এর উত্তরে কি বলেছেন? ওনাদের কথাবার্তা ছিল না ওইখানে? আড্ডা কি অতটুকু হয়েছে? সাংবাদিকরা দাওয়াত পেলে এমবাসিতে ছ্যাঁচে ফ্যাঁ ফ্যাঁ করে চলে যান, যাওয়ার পরে তারপর রেকর্ড করেন, তারপর আবার নিজেদেরটা ছাড়েন না। সব সাংবাদিকরা তো দাওয়াত দেয় না, ওনাদেরকে দিচ্ছে কেন? নিশ্চয় ওনাদের সাথেও খায় খাতির ভালো, ওনাদেরকে এরকম বিশ্বাস করে, যেমন জামাত ইসলাম নিয়ে ওনারা ভালো কথা শুনেছে, রেকর্ড করেছে, ওনাদেরকে দাওয়াত দিয়েছে, বিশ্বাস ছাড়া দাওয়াত দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, মোস্তফা ফিরোজকে দিয়েছে, দেয় নাই তো। বেছে বেছে দাওয়াত দেয়, বেছে বেছে এখানে গিয়েছে। ফলে এই পুরো জিনিসটা নিয়ে আমার একটা নেতিবাচক বিষয় রয়েছে। আর আপনাকে দাওয়াত দেওয়ার পর আপনি যদি এখান থেকে রেকর্ড করে এনে কোথাও ছড়িয়ে দেন, সেটা আসলে একদমই ঠিক না। আপনি যদি রেকর্ডই করবেন তাহলে গোয়েন্দা বৃত্তি করেন, ভালো, সেটা ভালো, কিন্তু রেকর্ড করে এনে আপনি পাঠিয়ে দিয়েছেন কোথাও, ফলে আমি পুরো হুম। প্রসেসটার সঙ্গে আমি একমত না। কিন্তু যেটা ঘটনা সেটা হলো আপনি যেটা জিজ্ঞেস করেছেন, জামাত গোপনে বৈঠক করে, কিন্তু সেই গোপন বৈঠকের কথা উনি জানে, তাহলে এটা গোপন থাকলো কিভাবে? এই আকন সাহেব বলেছেন না এটা? আকন সাহেবের কথা বললেন না আপনি? না, আমি বললাম রেজাউল করিম সাহেবের কথা, এই ইসলামী আচ্ছা, আন্দোলনের। রেজাউল করিম সাহেব। তো রেজাউল করিম জানে কেমনে গোপনে হয়েছে? তার মানে নিশ্চয়ই গোপন বৈঠক উনি দাওয়াত পেয়েছেন, অথবা কিন্তু ওনার লোক গোপন কথা গিয়েছে। তো সব গোপন থাকে না, অনেক কিছুই জানাজানি হয়ে যায়, হ্যাঁ, ফাঁস হয়ে তাহলে যায় উনি পরবর্তীতে, জানে তাই না? আর কি, উনি জানে তো, যেটা জানে সেটা তার গোপন না। তাহলে গোপনে কি মিটিং হয়েছে সেই বিষয়বস্তু তো না জানার কথা, শুধু জেনেছে খালি গোপনে বৈঠক হয়েছে, তাহলে বিষয়বস্তু জানার কথা না। যে তাকে গোপন বৈঠকের খবর দিয়েছে সে তাকে বলতে পারে না এখানে কি আলাপ হয়েছে, এরকম একটা ফোন নিয়ে রেকর্ড করতে পারে নাই? করলেই হতো। এক। দুই হচ্ছে, উনি বলেছেন ডাল মে কুচ কালা হ্যায়, এখানে ডাল কে আর কালা কে? হুম মানে দাওয়াত দিয়েছে ধরেন বিদেশি দূতাবাস, আর ওনারা গিয়েছেন, ডাল কোনটা কালা কোনটা এটা তো বুঝতে হুম হবে। ওনাকে দাওয়াত দিলে উনি যেতেন? রাজনীতিবিদদের কিছু কিছু বিষয় জানেন সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। তার মধ্যে একটা হচ্ছে ওনাদের যে বিদেশ প্রীতি, ওনাদের যে বিদেশি দূতাবাস প্রীতি, ওনাদের যে বিদেশি দূতাবাসের এই রাষ্ট্রদূত প্রীতি, এবং ওইখান থেকে যেসব সারমন, যেসব কথাবার্তা হয়, এগুলা নিয়ে রাজনীতি করা, এগুলা খুব হাস্যকর, এগুলা খুবই সার্বভৌমত্ব বিরোধী জিনিস। এবং এইগুলা নিয়ে যে আমরা আলাপ আলোচনা করি, আপনার মনে আছে ওবায়দুল কাদের বলেছিল বাইডেনের সাথে সেলফি উঠে গেছে, তলে তলে ঠিক হয়ে গেছে। হুম হুম। এটা কি ছিল? এই একই জিনিস ছিল। আমাদের সমস্ত দলগুলি এই বিদেশিদের সাথে গোপনে গোপনে বা আপনে আপনে অথবা ওপেনে ওপেনে বৈঠক হুম। করাকে খুবই ভালোবাসে, এবং তারা বলে আমি করেছি ওপেনে, তুমি করেছো গোপনে। আরে ভাই, ওপেনে করলে আর গোপনে করলে কিছুই আসে যায় না। আপনি বাংলাদেশের স্বার্থ নিয়ে নির্বাচন নিয়ে ওখানে যাবেন কেন? ট্রাম্প আর বাইডেন কি আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন, আমাদের রাষ্ট্রদূতের সাথে? কিংবা রিপাবলিকান পার্টি আর কি বলে ডেমোক্রেটিক পার্টি এসেছিল? আসে নাই তো। তাহলে আপনারা যান কি করতে? এটা অদ্ভুত ব্যাপার না? এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, উনি বলেছেন জামাত গোপনে বৈঠক করে। 2 দিন আগে উনি জামাতের সাথে ছিলেন। গোপন বৈঠকগুলি কবে হয়েছে? ওনারা যখন ছিল তখন, না ওনারা যখন ছেড়ে দিয়েছে তখন? তাই না? ওনারা থাকা অবস্থায় গোপন বৈঠক হয়ে থাকলে ওনারা তখন বলেন নাই, ওনারা ছেড়ে দেওয়ার পর বলছেন, এবং এটাই সবচেয়ে ভালো এক্সপ্লানেশন। কারণ নিশ্চয়ই এই গোপন বৈঠক যখন জোটে ছিল ওনারা জানতো
এইভাবে উনি জেনে গিয়েছে যে জামাত গোপনে গোপনে বৈঠক করে। আর যখন জোট ছেড়ে দিয়েছেন তখন বের হয়ে এসে উনি বলছেন জামাত গোপনে গোপনে বৈঠক করে। থাকা অবস্থায় বলতেন, যেমন একটু আগে আমি জামাতকে বললাম আমরা, যে থাকা অবস্থায় যখন মন্ত্রী ছিলেন তখন দুর্নীতির প্রতিবাদ করতেন, তাই না? একই কথা বিএনপিকেও বলা যায়, যে যখন জামাত আপনাদের সাথে ছিল তখন বলতেন তারা স্বাধীনতা বিরোধী। কেউই স্বার্থের সময় তার কথাটা বলে না। বন্ধু যখন বউ লইয়া হুম। আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, তখনই বুকটা ফাইটটা যায়, কিন্তু তার আগে কিন্তু বুকটা ফাটে না। এই বন্ধু যখন বন্ধু ছিল তখন সে ভালো ছিল, কিন্তু বন্ধু তখন হয়তো বুক তখনও, ফাটে তবু মুখ ফোটে না, ওই যে আছে না হ্যাঁ মানে সেরকম মুখে তখন, ফোটে না। হ্যাঁ কিন্তু এই জি। ঘটনাটা তো এইটাই, এখন বন্ধু যখন রঙ্গ কইরা এনসিপির সাথে লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায় তখন বুকটা ফাইটটা যায়। আবার আমার বন্ধু যখন আমাকে ছাইরা আমারই সমালোচনা করে তখন বুকটা ফাইটটা যায়, তাই না? সবারই বুক ফাটতেছে কারণ স্বার্থহানি হয়েছে। এখানে কোনো জায়গাতেই নৈতিক কারণে এই কথাগুলি হচ্ছে না। এই একই বৈঠকে ওনারা হাজির থাকতেন খুব ভালোভাবে যদি তারা ওই জোটে থাকতেন এবং একটা শব্দ করতেন না। কিন্তু আমার খুবই জানার ইচ্ছা, আর কতদিন আমাদের দেশের মানুষ এইভাবে বিদেশিদের পরামর্শ, বিদেশিদের ইয়েস নো, বিদেশিদের হ্যাঁ বলা, বিদেশিদের অ্যাপ্রুভ করা, এইগুলাতে ব্যস্ত থাকবে। আধিপত্যবাদ যদি সত্যি একটা শব্দ হয়ে থাকে, এই আধিপত্য যেই করুক সেই খারাপ। জি। চামড়া রং দিয়ে আধিপত্য হিসাব হয় না, কার সাথে আপনার বর্ডার আছে সেটা দিয়ে আধিপত্য হিসাব হয় না। আধিপত্যবাদ যে করবে সেই খারাপ, সেই ভুল। সকল আধিপত্যবাদী আমাদের জন্য ক্ষতিকর। কি কারণে আমরা অন্যের কাছে এটা জানতে যাব, তাই না? এটা তো জানার কোনো প্রয়োজন নাই এবং তাদেরকে মেনশন করারও কোনো প্রয়োজন নাই। হুম। জি। কিন্তু প্রয়োজন কি আসলে আছে? মানে এটা একটা মানে প্রশ্ন আমি মোস্তাফিরুজ আপনার কাছ থেকে শুনতে চাই। কেন এই বিষয়গুলো হচ্ছে? মানে মার্কিনীদের যে আনুষ্ঠানিক বক্তব্য একটা, যে আমরা কোনো দলের পক্ষে না, মার্কিন রাষ্ট্রদূত বললেন সাংবাদিকদের সামনে। আর এই অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড যে কথোপকথন হচ্ছে, সেখানে একটা এই জেস্টার পাওয়া যাচ্ছে যেখানে খুব স্পষ্টভাবে জামাতের পক্ষে প্রচারণার মানে মতো ব্যাপার স্যাপার খুবই ইতিবাচক, জামাতকে মানুষ পছন্দ করছে, জামাত গেলে কি কি যে কনসার্ন বা উদ্বেগের জায়গাগুলো হয়তো থাকতে পারে সেগুলোর ব্যাপারেও তারা আশ্বস্ত করছে, যেটা হবে না ওটা হবে না, শরিয়া কায়েম করবে না, নারীদের প্রতি নানান রকম বিষয়ে আশ্বস্ত করছে। অপরদিকে বিএনপির প্রসঙ্গে একটুখানি কথা আছে পুরোটাতে, সেখানে বলছে বিএনপি ক্ষমতায় গেলে আবার নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আর দুর্নীতি শেষ হয়ে যাবে। এরকম স্পষ্ট পক্ষপাত দেখা যাচ্ছে অনানুষ্ঠানিক কথোপকথনের মধ্যে। এটি আসলে মানে এটি কি কোনো বার্তা দেয়? ডাল মে কুছ কালা হ্যাঁ? দেখেন, অনানুষ্ঠানিক যে বিষয়গুলো সেগুলির সত্যতা কতটুক আর কতটুক মানে এটার কোনো বাস্তবতা নেই, এগুলি কিন্তু আহ, মানে বিশ্বাস করা বা বিশ্লেষণ করাটা কঠিন। মানে আপনি কোনো ফ্যাক্টস নাই, কোনো তথ্য নাই, অথচ তার উপরে আপনি লম্বা একটা শুধু পারসেপশনের উপরে আপনি আলোচনা করে গেলেন। তো সেটা ভালো, সেটা বলে ভিউ বাড়ে। কিন্তু আমার ধারণা যে আমেরিকা মুখে কোনটা বলে, ভেতরে কোনটা বলে, ভেতরে যেটা বলে সেটা কি মুখে বলে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখেন আপনি আহ আহ, সজীব ওয়াজেদ জয় কয়েকদিন আগে বললেন কি যে আমার মা আসলে রাজনীতি থেকে অবসর নিতে চান, তিনি দেশে ফিরতে চান, তিনি আর রাজনীতিতে জড়াবেন না। কিন্তু আমরা দেখলাম কি দিল্লিতে লন্ডন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন হুম। এবং সেখানে দেখলেন সুরম্য অট্টালিকা এবং নিরাপত্তা ব্যবস্থা। তো একদিকে আবার সাংবাদিকদের সঙ্গেও যুক্ত থাকলেন, মিলছে না তো বিষয়টা। তো এখন সজীব ওয়াজেদ জয় মুখে যেটা বলছে, বাস্তবে কিন্তু সেটা নেই। এখন আমেরিকা হঠাৎ করে কি কারণে জামাতের বন্ধু হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে? আহ, এটা কি বিএনপির সাথে এরকম চীনের কোনো চুক্তি হয়ে গেল? সেই কারণে কি পাল্টা হিসেবে মানে চীনকে মোকাবেলা করার জন্য জামাতকে ধরছে? নাকি জামাত সত্যি সত্যি ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিশ্চিত হয়েই আমেরিকা জামাতের জামাতকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে? এইগুলি খুবই মানে কি বলে নানা রকম আহ, বিশ্লেষণ সামনে আনা যায়, কিন্তু কোনোটার উপরে বলা যায় না যে না এটাই সত্য। আমাদের অবস্থা হলো তাই, আমাদের ইনফরমেশন বেস গুলো কিন্তু এত দুর্বল। আজকে আপনি দেখেন, আপনি এই যে আহ, আহ, জরিপের এটাই দেখেন, হুম। তিনটা জরিপ তিন রকম। এখন বলা হচ্ছে যে বেশিরভাগ এই হচ্ছে বেশিরভাগ মানে শফিকুর রহমানের ডাবলেরও বেশি 45% মানুষ চায় প্রধানমন্ত্রী হোক। তার আগে কি হলো? হাড্ডাহাড্ডি লড়াই।
34-35। তার আগে কি হলো, 70% হচ্ছে বিএনপি ভোট পাবে। একটার সাথে একটা কোনো মিল নেই। তো কোনটা সত্য কোনটা মিথ্যা? তেমনি আমেরিকা বন্ধুকে জামাত কেন বন্ধু, বিএনপি না? এগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো তো মেলানো যায় না। তাহলে কি ভারতের সাথে কি এমন একটা ঘটনা ঘটে গেল, মানে যে যখন নাকি আমেরিকা বুঝলো যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে দেশে আসছে, তখনই কি তাদের মাথা খারাপ হয়ে গেল যে তাহলে ভারত যদি ঢুকে পড়ে তাহলে? তো ভারত আর, মানে আমাদের কনটেক্সটে তো ভারত আর আমেরিকা তারা তো কৌশলগত মিত্র।